সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আমি বিএম সালভানাস আক্তার বনি, সহকারী শিক্ষক গণিত, দেবদুন বাবুল জান্নাত দাখিল মাদ্রাসা, কালিয়ানড়াই। আমি আজ তোমাদের নবম দশম শ্রেণীর 17 অধ্যায়ের পরিসংখ্যানের সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় শেখাবো। সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়। সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করতে গেলে আমরা দুই রকম সমস্যা আমাদের সামনে আসতে পারে। একটা হতে পারে কিছু অবিন্যস্ত উপাত্ত দিতে পারে। অবিন্যস্ত অর্থাৎ যেগুলো এলোমেলো কিছু সংখ্যা, সাজানো গোছানো নয়। আবার কিছু দিতে পারে বিন্যস্ত উপাত্ত, অর্থাৎ বিন্যস্ত উপাত্ত হলো যেগুলো সাজিয়ে গুছিয়ে ছক আকারে তৈরি করে দেওয়া। তো আমরা দুইটা পদ্ধতি এখানে শিখব। প্রথমে আমরা অবিন্যস্ত যদি কোনো উপাত্ত থাকে তাহলে সেখান থেকে কিভাবে আমরা সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করব সেটি দেখব। তো আমরা মনে করি একটা সমাধান আমাদের সামনে, একটা সমস্যা আমাদের এখানে দেখি। মনে করি কোনো শ্রেণীর শিক্ষার্থীদের একটি সমস্যা গণিত বিষয়ের একটি বহু নির্বাচনী প্রশ্নের সমাধান করতে প্রত্যেক ছাত্রের যে সময়টা হচ্ছে সেকেন্ডে, কত সেকেন্ড সময় লেগেছিল? তা নিম্নরূপ। এখানে আমাদের কিছু সমস্যা দেওয়া আছে, যেমন সময় কিছু দেওয়া আছে 45, 40, 25, 20, 16, 50, 55, 35, 40, 60, 58, 52, 32, 18, 22, 25, 53, 51, 30, 44। এই যে কিছু সংখ্যা আমাদের দেওয়া আছে, এগুলো অবিন্যস্ত, এলোমেলো, সাজানো নেই পরপর, ছোট বড় মিশিয়ে দেওয়া। এখন এটাকে আমরা কি করব? সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করব। তো সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করতে গেলে আমাদের প্রথমে যে কাজটা করতে হবে, আমাদের পরিসর নির্ণয় করতে হবে।
তো পরিসর নির্ণয় করতে গেলে যে কাজটা করতে হবে, প্রথমে আমাদের এই অবিন্যস্ত উপাত্তগুলো থেকে সবচেয়ে সর্বনিম্ন সংখ্যাটা এবং সর্বোচ্চ সংখ্যা দুইটা বের করে নিতে হবে। তাহলে এখানে সর্বনিম্ন মান আমরা এখানে দেখছি আছে 16 এবং সর্বোচ্চ মান এখানে 55, 60, 60। অতএব পরিসর সমান সমান হবে সর্বোচ্চ মান বিয়োগ সর্বনিম্ন মান যোগ 1। অর্থাৎ সর্বোচ্চ মান থেকে যদি আমরা সর্বনিম্ন মানটা বাদ দিই এবং তার সাথে যদি 1 যোগ করি তাহলে আমরা পরিসর পাবো। তাহলে এখানে হচ্ছে 60 বিয়োগ 16 যোগ 1, তাহলে 6 আছে কতটি 10, 4 হাতে 1, 1 আর 1 2, 2 আছে কতটি 6, 4 যোগ 1 45। আমরা পরিসর পেয়েছি। এখন আমাদের বের করতে হবে শ্রেণী সংখ্যা। আমাদের কতগুলো শ্রেণী প্রয়োজন সেটা আমরা এখান থেকে বের করে নিতে পারি। তো শ্রেণী সংখ্যা বের করতে গেলে আমাদের প্রথমে শ্রেণী ব্যবধান ধরতে হবে। তো শ্রেণী ব্যবধানটা আমরা এভাবে ধরতে পারি, যদি আমাদের প্রশ্নে উল্লেখ থাকে শ্রেণী ব্যবধান কত ধরতে হবে তাহলে আমাদের সেটা ধরা লাগবে। আর যদি প্রশ্নে উল্লেখ না থাকে শ্রেণী ব্যবধান কত ধরতে হবে তাহলে আমরা ইচ্ছা মতো যেটা আমার সুবিধা হয় সেভাবে ধরব। তো এখানে আমরা একটা জিনিস খেয়াল করব যে আমাদের সর্বনিম্ন মান এবং সর্বোচ্চ মান এদের মধ্যে যদি ব্যবধান একটু বেশি হয়, অর্থাৎ আমাদের সর্বনিম্ন যদি 5টা শ্রেণী হয় তাহলে আমরা শ্রেণী ব্যবধান সেইভাবে ধরতে পারি। 5টার কম হলে আমরা শ্রেণী ব্যবধান ধরবো না। যেমন আমরা যদি 10 করে ধরি তাহলে এখানে শ্রেণী আসতে পারে 5টা। যদি 5 করে ধরি শ্রেণী আসবে 10টা, তো আমরা এখানে 10 করে ধরতে পারি। তাহলে শ্রেণী ব্যবধান দশ ধরে শ্রেণী সংখ্যা কত হবে? শ্রেণী সংখ্যার সূত্র হলো পরিসর ভাগ শ্রেণী ব্যবধান। শ্রেণী সংখ্যা সূত্র হচ্ছে যে পরিসরকে শ্রেণী ব্যবধান ধরে ভাগ দিলে শ্রেণী সংখ্যা পাওয়া যায়। তাহলে এখানে আমরা শ্রেণী পরিসর পেয়েছি 45 আর শ্রেণী ব্যবধান 10 অর্থাৎ 4.5। এখন আমাদের একটা ভাঙাভাঙত ভগ্নাংশ এসেছে 4.5। তো আসলে শ্রেণীর সংখ্যা তো কখনোই ভাঙাভাঙত হয় না, সেটাকে
পূর্ণ সংখ্যায় রাখতে হয়, অর্থাৎ 4টে ঘর পুরে যেও আরো কিছু বাকি থাকবে 0.5। তো আমরা এখানে কি করব, আরো একটা ঘর ধরে নেব। যদি এখানে পূর্ণ সংখ্যা আসে তাহলে সেই কয়টা ঘর, আর যদি পূর্ণ সংখ্যা না আসে দশমিক দিয়ে আরো সামথিং থাকে তাহলে তার পরের সংখ্যাটা ধরবো। অর্থাৎ এখানে আমরা ধরবো 5। অর্থাৎ 4টে ঘর পুরে আরো কিছু সংখ্যা থেকে যায় যেগুলোর জন্য আলো একটা আলাদা ঘর লাগে, এই কারণে 5। তো এই পরিসর এবং শ্রেণী সংখ্যা এইভাবে বের করতে হবে। আমরা যদি ইচ্ছা করি পরিসর এবং শ্রেণী ব্যবধান বা শ্রেণী সংখ্যা বের করব না, তাও করতে পারি। এখন যদি প্রশ্নে উল্লেখ থাকে শ্রেণী সংখ্যা কত, পরিসর কত, পরিসর নির্ণয় করো, তখন আমাদের এগুলো করা লাগবে। আর যদি কিছু উল্লেখ না থাকে, শুধু আমাদের প্রশ্নে থাকে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করো, তাহলে আমাদেরকে এটুক করলেও চলে, না করলেও চলে, আমরা এটাকে ইগনোর করতে পারি। আচ্ছা, তো আমরা এখানে পরিসর পেয়ে গেলাম, শ্রেণী সংখ্যাও পেয়ে গেলাম। এখন আমরা গড় নির্ণয় করব। তো গড় নির্ণয় করতে গেলে আমাদের প্রথমে একটা এই যে অবিন্যস্ত যে উপাত্তটা আছে এটাকে সাজিয়ে সুন্দর করে একটা বিন্যস্ত উপাত্তে বা তালিকা আকারে প্রকাশ করতে হবে। তো তালিকা আকারে আমরা কিভাবে প্রকাশ করব দেখি। আমরা এখানে লিখি, আমরা আবার এখান থেকে সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মানটা বের করি। তাহলে এখানে সর্বোচ্চ মান 60 এবং সর্বনিম্ন মান 16। তাহলে কত থেকে শুরু করব শ্রেণী? আচ্ছা, এখানে আমরা ইচ্ছা করলে 16 থেকে শুরু করতে পারি, 15 থেকে শুরু করতে পারি, 16 বা তার থেকে কম সংখ্যা থেকে আমরা শ্রেণী শুরু করতে পারি। কিন্তু 16-র পরে থেকে শুরু করতে পারবো না, কারণ আমাদের 16 সংখ্যাটা তো আছে। 16-র পরে শুরু করতে গেলে আমরা 16 বাদ যাবে, আমাদের 16ও বাদ যাবে না, আবার 60ও বাদ যাবে না, এই দুইটাই থাকবে। এখন আমাদের সবচেয়ে সুবিধা হয় আমরা যখন এগুলো গুনে গুনে দেখে দেখে আমাদের ছকে বসাবো, সাজাবো, আমাদের সবচেয়ে সুবিধা হয় আমরা যদি 0 থেকে শুরু করতে পারি। 0 অর্থাৎ 0, 10, 20, 30, 40, 50, 60 এইগুলো থেকে যদি শুরু করতে পারি, যখন শ্রেণী ব্যবধান 10 ধরবো, এগুলো থেকে শুরু করলে আমাদের এই মানগুলো বসাতে সুবিধা হবে। কারণ প্রত্যেকটা ঘরের জন্য একটা ঘরের জন্য এক একটা মান পাবো। কিন্তু যদি আমরা 16 থেকে শুরু করি তাহলে 10 করে ধরলে 16 থেকে 10 হয় 25 পর্যন্ত। এখন তাহলে আমার যদি 16, 18, 22 এগুলো দেখতে গেলে একটু বসানো সহজ হয়, কিন্তু একটু এলোমেলো হয়ে যেতে পারে। তো আমরা কি করব, সবসময় যদি আমরা 0 থেকে শুরু করি তাহলে আমাদের ওই সংখ্যাগুলো বসাতে সুবিধা হবে। আমরা 10 থেকে শুরু করি, 10 থেকে শুরু করে শ্রেণী ব্যবধান 10 ধরে গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করি। আমাদের গড় করতে গেলে যেটা প্রথমে লাগে সেটা হচ্ছে গণসংখ্যা নিবেশন সারণী।
তো আমরা 10 করে ধরেছি। এখন আমরা এখানে ছক করি, শ্রেণী ব্যবধান, এখানে আরেকটা ঘর করি ট্যালি, তারপরে করি গণসংখ্যা। প্রথমে আমরা গণসংখ্যা বের করে নিই। আচ্ছা, এখন শ্রেণী ব্যবধান আমরা 10 থেকে শুরু করব ধরেছি, তাহলে 10 থেকে ব্যবধান 10 থেকে শুরু করব, শ্রেণী ব্যবধান 10 ধরব। এখন 10 থেকে তাহলে 10 কত যায়, 10 থেকে 10 আমরা এইভাবে হিসাব করি, আমাদের এই জায়গাটা ভুল হয়, অনেক থেকে 10 থেকে 20-এ চলে যায়, 20 থেকে 30-এ চলে যায়, এখানে শ্রেণী ব্যবধানের একটু সমস্যা থাকতে পারে। আমরা এইভাবে গুনি যে 10, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, অর্থাৎ 10 থেকে 19 হলো 10টা ঘর। 10 থেকে 19, 20 থেকে 29, 30 থেকে 39, 40 থেকে 49, 50 থেকে 59, 60 থেকে এখানে আমাদের শ্রেণী সংখ্যা 6টা হয়ে গেছে। তো আমরা যদি অঙ্কের প্রথমে ওই যে আমরা শ্রেণী সংখ্যা বের করেছি, যদি ওইটা বের করি তাহলে সেখানে আমরা 5টা পাইছি, কিন্তু এখানে আমাদের 6টা হয়ে গেছে। তো এক্ষেত্রে আমরা কি করতে পারি, যদি আমরা ওই শ্রেণী সংখ্যা বের করি তাহলে তো আমরা এটা এইভাবে করতে পারবো না, কারণ এখানে ঘর হয়ে যাচ্ছে 6টা। তখন কি করব, আমরা এখানে তাহলে 10 থেকে না 11 থেকে শুরু করব। 11 থেকে 20, 21 থেকে 30, 11 থেকে 20, 21 থেকে 30, 31 থেকে 40, 41 থেকে 50, 51 থেকে 60। এই যে আমাদের 1, 2, 3, 4, 5 শ্রেণী ব্যবধান 5টা হয়েছে। যদি আমরা শ্রেণী সংখ্যা নির্ণয় করে নিই তাহলে ওখানে আমার যে কয়টা ঘর থাকবে এখানেও ঠিক সেই কয়টা ঘর বানাতে হবে শ্রেণী, বেশি হলে তো মিলবে না। আর যদি আমরা অঙ্ক প্রথমে যদি শ্রেণী সংখ্যা পরিসর বের না করি, সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় করতে গেলে ওইটা বের না করলেও চলে, ওটা প্রয়োজনীয় কিছু না। তখন আমরা কি করব, আমাদের ইচ্ছা মতো করব। আচ্ছা, এখন আমরা ট্যালিটা কিভাবে বসাবো, এখানে আমাদের প্রশ্নে যে অবিন্যস্ত যে উপাত্তগুলো দেওয়া আছে এগুলো একটা একটা করে দেখবো এবং এটা কোন ঘরে বসবে সেই ঘরে একটা করে দাগ দেব। তো প্রথমে আমাদের আছে 45, তাহলে 45-এর ঘর তো এখানে আছে, 40 থেকে 41 থেকে 50-এর ঘরে এখানে একটা দাগ দিলাম। তারপর আছে 40, 40 আছে এই যে 31 থেকে 40 এখানে। এরপরে আছে 25, এই যে 21 থেকে 30 এই ঘরে আছে 25, 20, 20 আছে এই ঘরে, 16 আছে এই ঘরে, 50 আছে এই ঘরে, 55 আছে এই ঘরে, 35 আছে এই ঘরে, 40 আছে এই ঘরে, 60 এই ঘরে, 60-এর পরে 58, 58 আছে এই ঘরে, তারপর 52, 52 আছে এই ঘরে, 32, 32 আছে এই ঘরে, 18, 18 আছে এই ঘরে, 22, 22 এখানে, 25, 25 এখানে। এরপরে আছে 53, 53 এখানে, 51। আচ্ছা, 51 যখন আমি দেব তখন আমাদের এখানে
4টে দাগ যখন হয়ে যাবে ট্যালির, তখন 5 নম্বর দাগটা এভাবে আড়াআড়ি দিতে হবে, যাতে একটা করে আঁটি বোঝা যায়, তাহলে গুনতে সুবিধা হবে। যেহেতু দাগ, লম্বা দাগ গুনতে গেলে ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, সেই কারণে 5টা 5টা করে একটা আঁটি বাঁধা হয়। এরপরে আছে 30, 30 এখানে, 44, 44 এখানে। আচ্ছা, এখন আমাদের গণসংখ্যা কি করব? আমাদের যে কয়টা এখানে ট্যালি হয়েছে সেই কয়টা গুণ এখানে লিখব। গণসংখ্যা হচ্ছে, এখানে আছে 3, 4, 4, 4, 5। তাহলে আমরা গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করলাম। আমাদের অনেক সময় প্রশ্নে আসে সৃজনশীলের ক দাগে যে একটা অবিন্যস্ত উপাত্ত দিয়ে প্রশ্ন উদ্দীপক দিয়ে ক দাগে সৃজনশীলে থাকতে পারে যে গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করো, তখন আমরা এইটুকু করব। এই যে গণসংখ্যা নিবেশন সারণী। এরপর আমরা যদি সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করতে যাই, তাহলে কি করব? গণসংখ্যা নিবেশন সারণী, এই গণসংখ্যাকে এফআই দ্বারা আমরা প্রকাশ করি। এরপরে আছে শ্রেণী মধ্যবিন্দু, শ্রেণী মধ্যবিন্দু অর্থাৎ এই যে শ্রেণী তার মধ্যবিন্দু কত। এখন শ্রেণী মধ্যবিন্দু বের করতে গেলে আমাদের যে কাজটা করতে হবে, এই শ্রেণীর দুই প্রান্তের দুই সংখ্যাকে যোগ করে 2 দিয়ে ভাগ দিতে হবে। অর্থাৎ 11 আর 20 যোগ করলে হয় 31, 31কে 2 দিয়ে ভাগ দিলে হয় 15.5। ঠিক একইভাবে 25.5, 35.5, 45.5, 55.5। এরপরে আসবে বিচ্যুতি। বিচ্যুতিকে আমরা ইউআই দ্বারা প্রকাশ করি। বিচ্যুতিটা হচ্ছে, বিচ্যুতি নির্ণয়ের একটা পদ্ধতি আছে, তো আমরা সেই পদ্ধতিতে যাব না। আমরা সহজে যদি বের করতে চাই তাহলে যেটা করব সেটা হচ্ছে, আমরা দেখব গণসংখ্যা সবচেয়ে বেশি আছে কোন শ্রেণীতে, সেই শ্রেণী সোজাসুজি একটা 0 হবে। তাহলে আমাদের এখানে গণসংখ্যা সবচেয়ে বেশি আছে 5 নিচের শ্রেণীতে, তাহলে এই সোজাসুজি আমরা একটা 0 দেব। এরপর কি করব? এই শূন্যের উপরের দিকে যে ঘরগুলো আছে সেই ঘরগুলো পর্যায়ক্রমে -1, -2, -3 এইভাবে যাবে, এবং এই শূন্যের নিচে যদি ঘর থাকে তাহলে সেখানে যাবে +1, +2, +3 এইভাবে। তো এর উপরে আছে, তাহলে আমরা এখানে দিই -1, -2, -3, -4। আর নিচের দিকে প্লাস হবে, যেহেতু আমাদের এই গণসংখ্যা সবচেয়ে বেশি একেবারে নিচের ঘরে, নিচে আর কোনো ঘর নেই, এর জন্য আমরা এখানে এটা কিছু দিতে পারছি না। আচ্ছা, এরপরে আমাদের যেটা আছে আরেকটা ঘর ওই পাশে আসবে, সেটা হচ্ছে গণসংখ্যা এবং বিচ্যুতি, এই দুইটা গুণ করে আমরা এই পাশে বসাবো। তো এটাকে আমরা এইভাবে লিখতে পারি, গণসংখ্যা যেহেতু এফআই এবং বিচ্যুতি যেহেতু ইউআই, সেহেতু কি আমরা এই দুটো গুণ করে এখানে বসাবো এফআই ইউআই। তো গুণ করলে এখানে হয় -3 × 4 = 12, -3 × 4 = 12, -8, -4, 0। এখন আমরা গণসংখ্যাটাকে n দ্বারা প্রকাশ করা হয়, এটা যোগ করলে হয় 4 আর 3 7, আর 4 11, 11 4 15, আর 5 20। আর এই এফআই ইউআই এটাকে যদি আমরা যোগ করি, এটা হলো সামেশন অর্থাৎ যোগফল এফআই ইউআই, এটা যোগফল হচ্ছে 12 12 24, আর 32, আর 4 36, -36। তো মোটামুটি আমাদের সারণী তৈরি শেষ। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এর সূত্র বসিয়ে এর
ক্যালকুলেশন করব। তো উপর থেকে এগুলো মুছে দিই, এগুলোর আমাদের আর দরকার নেই। তো আমরা এখানে আরেকটা জিনিস হচ্ছে আমাদের শ্রেণী মধ্যবিন্দু, আমাদের আমরা গড় যেখানে ধরে নিছি, গণসংখ্যা সবচেয়ে বেশি যেখানে আছে সেই শ্রেণীর যেটা মধ্যবিন্দু, এইটাকে আমরা এ দ্বারা প্রকাশ করব। অর্থাৎ এর অর্থ হচ্ছে অনুমিত গড়, বা আমরা অনুমান করে নিচ্ছি গড় এখানে থাকতে পারে। তো আমাদের এখানে গড়ের সূত্রটা হচ্ছে এক্স বার, অর্থাৎ গড়কে এক্স বার দ্বারা প্রকাশ করা হয় এ প্লাস সামেশন এফ আই ইউআই বাই এন গুণ এইচ। এখন এগুলোর প্রত্যেকটার কিছু মানে আছে যেগুলো আমরা এখানে বলতে পারি। এ অর্থাৎ হলো অনুমিত গড়, অর্থাৎ যে শ্রেণীতে গড় আছে সেই শ্রেণীর মধ্যবিন্দু। এফ আই ইউআই, এন অর্থাৎ গণসংখ্যা, এফ আই হলো মানে মোট গণসংখ্যা, এইচ হচ্ছে শ্রেণী শ্রেণী ব্যবধান। তো এখানে আমরা যদি মানগুলো বসিয়ে দিই, এর মান আমরা অনুমান করেছি 55.5 যোগ এফ আই ইউআই পেয়েছি -36, এন এর মান এখানে আমরা পেয়েছি 20, এইচ হলো 10। আমরা নিচের টুক মুছে দিই, এটুকুর দরকার নেই। আচ্ছা, তাহলে 55.5 প্লাসে মাইনাসে মাইনাস, আমরা একটা গুণ করে দিই, 360/20, 55.5। এটা যদি আমরা ভাগ করি, 0 0 কেটে যায়, 2 1 2, 18 দুগুণে 36। তাহলে এখানে আসে 5 করতে 5 বসে গেল, 8 আছে কত হলি 15, 8 আর 7 হাতে 1 1 আর 1 2, 2 আছে কত হলি 2 আছে কত হলি 5 3। অর্থাৎ আমাদের গড় হলো 37.5। এটা আমরা দেখলাম অবিন্যস্ত উপাত্ত থেকে গড় নির্ণয় সংক্ষিপ্ত পদ্ধতিতে। এরপরে আমরা দেখব বিন্যস্ত বা সাজানো যে তালিকা, সেখান থেকে গড় নির্ণয়। তো আমাদের মোটামুটি সবই ঠিক আছে, এটা আমরা মুছে দিই। বিন্যস্ত বলতে এমন থাকবে শ্রেণী ব্যবধান থাকবে আর গণসংখ্যা দেওয়া থাকবে। শ্রেণী ব্যবধান 11 থেকে 20, 21 থেকে 30, 31 থেকে 40, 41 থেকে 50, 51 থেকে 60। এখানে আমরা পাইছিলাম 5, এখানে পাইছিলাম যাও এখানে 2 4 3 4। এরকম একটা তালিকা দেওয়া থাকবে, যেটা আমরা গণসংখ্যা নিবেশন সারণীতে বের করেছি ট্যালি দিয়ে। সেটাকেই
সাজিয়ে দেওয়া থাকবে। তো এটা যখন দেওয়া থাকবে তখন তো আমাদের শ্রেণী সংখ্যা, পরিসর, গণসংখ্যা, নিবেশন সারণী এগুলো কিছুই বের করা লাগবে না, কারণ এখানে আমাদের শ্রেণী ব্যবধান আর গণসংখ্যা বের করাই আছে। আমরা সরাসরি অঙ্কে চলে যাব। শ্রেণী ব্যবধান, গণসংখ্যা, শ্রেণী মধ্যবিন্দু, বিচ্যুতি, গণসংখ্যাকে আমরা এফআই দ্বারা প্রকাশ করব, বিচ্যুতিকে ইউআই দ্বারা, আর এই গণসংখ্যা এবং বিচ্যুতি গুণ করে এখানে বসাবো এফআই ইউআই। শুধু আমাদের মাঝের সেই ট্যালিটা নেই। তো আমরা এই ছকটা এখানে এইভাবেই লিখব, 11 থেকে 20, 21 থেকে 30, 31 থেকে 40, 41 থেকে 50, 51 থেকে 60। এখানে গণসংখ্যা 3, 4, 4, 4, 5। ঠিক একইভাবে আমরা মধ্যবিন্দু বের করব, বিচ্যুতি যেভাবে করেছি, এফআই ইউআই যেভাবে বের করেছি, করে সূত্র বসিয়ে বাকি অঙ্কগুলো করে নেব। আমাদের পদ্ধতি একই, শুধুমাত্র যদি তালিকা পদ্ধতি থাকে বা বিন্যস্ত থাকে, ছক দেওয়া থাকে, তাহলে আমাদের ওই যে পূর্বের ওই পরিসর, শ্রেণী সংখ্যা এবং গণসংখ্যা, নিবেশন সারণী এগুলো বের করা লাগবে না, একবারে বের করা থাকে। আচ্ছা, তো পদ্ধতি একই, শুধুমাত্র এটা তালিকা দেওয়া থাকবে আর আগেরটা তালিকা দেওয়া থাকবে না। তালিকা দেওয়া থাকলে আমাদের পরিসর, শ্রেণী সংখ্যা এগুলো বের করা লাগবে না বা গণসংখ্যা বের করা লাগবে না। আর যদি তালিকা না থাকে, অবিন্যস্ত উপাত্ত থাকে, তাহলে সেগুলোকে আমাদের সাজিয়ে এইভাবে করতে হবে। তো আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।